আমি এখন যে বাড়িটার ভেতরে হাঁটাচলা করতেছি সেই বাড়িটার নাম হলো মঙ্গলালয়। আপনারা হয়তো অনেকেই জানেন যে 1971 সালে পাকিস্তান বাহিনী এই পুরান ঢাকার বেশ কিছু বাড়িঘরের ভিতরে আগুন দিছিল, আর সে বাড়িগুলোর মধ্যে অন্যতম বাড়ি হলো এই মঙ্গলালয়। পুরান ঢাকার ফরাশগঞ্জের নামটি শুনলে যেন দু চোখে ভেসে ওঠে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা প্রাচীন বেশ কিছু বাড়ির ছবি। আর এই প্রাচীন বাড়িগুলোর মাঝে অন্যতম মানুষের সবচেয়ে বেশি যে বাড়িটি আকর্ষণ করে সে বাড়িটির নামই মঙ্গলালয়। অনেকের কাছে আবার পরিচিত এই বাড়িটি পুতুল বাড়ি হিসেবে। মঙ্গলালয় বাড়িটি যে শুধু প্রাচীন স্থাপনা হিসেবেই গুরুত্বপূর্ণ বিষয়টা তা নয়, বরং 71-এর পাকিস্তান বাহিনীর এক ভয়ঙ্কর বর্বরতার সাক্ষী এই মঙ্গলালয়। বাড়িটির ভেতরের অপরূপ সুন্দর নির্মাণশৈলী যারা একবার দেখেছে তারাই জানে বাড়িটি বাস্তব অর্থে কতটা সুন্দর। ইতিহাসবিদদের মতে এই প্রাচীন বাড়িটি নির্মাণ করেছেন আশুতোষ দাস। ফরাশগঞ্জের অন্যান্য জমিদার ব্যবসায়ীদের মতো তিনিও নানান রকম ব্যবসা করতেন। আশুতোষ দাস একজন সফল ব্যবসায়ীর পাশাপাশি খুব শৌখিন মানুষও ছিলেন, আর এই কারণেই তার দ্বারা এই আইকনিক ভবনটির নির্মাণ সম্ভব হয়েছিল। আজকের এই ভিডিওতে মঙ্গলালয় নামে এই প্রাচীন বাড়িটি ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন, আমি জমিদার বাড়িটা ঘুরে যতটুকু বুঝতে পারলাম তা হলো এই যে এখানে যে বেলকনিটা দেওয়া হয়েছিল সেই সময়ের এই স্থানে বেলকনিটা খুব সুন্দরভাবে অক্ষত অবস্থায় রয়েছে, কিন্তু এই সাইডে বেলকনিটা হয়তো কোনো এক সময় ভাঙা জায়গা। এই যে এখন আমি দাঁড়ায় লইছি জমিদার বাড়ির একদম ছাদের অংশে, আর আমার পিছনে হলো বুড়িগঙ্গা নদী। পুরান ঢাকা সূত্রাপুরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রাচীন বেশ কিছু বাড়িঘর, আর তাই তো প্রাচীন বাড়িগুলোর মধ্যে অন্যতম মঙ্গলালয় জমিদার বাড়িটির খোঁজে আমি হাঁটা দিয়েছি ফরাশগঞ্জের বিকে দাস রোড নামে এই প্রাচীন জনপদ দিয়ে। ফরাশগঞ্জ এই নামটি শুনলে খুব সহজেই আন্দাজ করা যায় এই নামের পেছনে কিছুটা হলেও ফরাসি বণিকদের সম্পর্ক রয়েছে। আসলে 18 শতকের দিকে ঢাকার ফরাসি বণিকদের বাণিজ্যের কেন্দ্রবিন্দু ছিল এই এলাকাটি, আর সেই সময় এই এলাকায় ফরাসি বণিকরা থাকার কারণে একসময় এলাকাটির নাম হয়ে যায় ফরাশগঞ্জ। আর তাই তো এই এলাকা দিয়ে হাঁটার সময় ফরাসি বণিকদের নির্মাণ করে রেখে যাওয়া বেশ কিছু স্থাপনা আপনার চোখে পড়বে। বিকে দাস রোড দিয়ে কিছুটা হাঁটার পরে রাস্তার ডান পাশে অপরূপ সুন্দর একটি প্রাচীন বাড়িতে আমার চোখ আটকে গেল, আর বাড়িটিকে দেখে খুব সহজেই আমি বুঝতে পারলাম এটাই হলো আশুতোষ দাসের খুব শখের নির্মাণ করে রেখে যাওয়া বাড়ি মঙ্গলালয়। নামের মতোই সুন্দর এই বাড়িটির বাহিরের প্রতিটি দেওয়াল যেন আজও বাড়িটির জৈবনত্বের সৌন্দর্য প্রকাশ করে। বাড়িটির বাহিরের সৌন্দর্য দেখে খুব সহজেই বুঝতে পারলাম বাড়িটির ভেতরেও আশুতোষ দাস এক রাজকীয় মহল নির্মাণ করে রেখেছে। আর তাই তো বাড়িটির ভেতরের সৌন্দর্য দেখার জন্য আমি ছুটে গেলাম মঙ্গলালয় জমিদার বাড়িটির একদম ভেতরের অংশে। অনেকটা খুশি মনেই যেন জমিদার বাড়ির ভেতর প্রবেশ করলাম আমি। তবে ভিতরে প্রবেশ করে জমিদার বাড়িটির এই বেহাল রূপ দেখে সেই খুশিটাই যেন বিশাল এক অভিযোগের রূপ নিল, আর নিবেই না কেন। বাড়িটিকে দেখে খুব সহজেই বোঝা যায় অনেকটা যত্ন সহকারে বাড়িটি নির্মাণ করেছিলেন আশুতোষ দাস। তবে সময়ের পরিবর্তনে এখানকার কিছু মানুষ বাড়িটিকে যেন ধ্বংসের একদম শেষ দরজা এনে দাঁড়া করিয়েছে। তবে বাড়িটিকে যতই আমি ঘুরে ঘুরে দেখতে থাকলাম ততই যেন বাড়িটির প্রতিটি দেওয়ালের কারুকাজ থেকে শুরু করে বাড়িটির নির্মাণশৈলী দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। হয়তো অযত্ন অবহেলার কারণে আজ বাড়িটির এই বেহাল অবস্থা। তবে ইতিহাস থেকে জানা যায় 1915 সালে যখন আশুতোষ দাস এই বাড়িটি নির্মাণ করেন তখন এই বাড়িটির সৌন্দর্য নাকি বড় বড় রাজবাড়িকেও টক্কর দিত। আমি এখন যে বাড়িটার ভেতরে হাঁটাচলা করতেছি সেই বাড়িটার নাম হলো মঙ্গলালয়।
ইতিহাস ঘেঁটে জানা গেছে যে 1915 সালে সর্বপ্রথম আশুতোষ দাস এই বাড়িটা নির্মাণ করে। তো সেই অনুযায়ী এই বাড়িটার বয়স প্রায় 100 বছরেরও বেশি। আপনারা হয়তো অনেকেই জানেন যে 1971 সালে পাকিস্তান বাহিনী এই পুরান ঢাকার বেশ কিছু বাড়িঘরের ভিতরে আগুন দিছিল, আর সে বাড়িগুলোর মধ্যে অন্যতম বাড়ি হলো এই মঙ্গলালয়। এই বাড়িটির ইতিহাস জানার পর যখন জানতে পারি এই বাড়িটি শুধু প্রাচীন ইতিহাসেরই সাক্ষী নয়, বরং 71-এর পাকিস্তান বাহিনীর ভয়ঙ্কর বর্বরতারও সাক্ষী, তখন যেন এই বাড়িটিকে দেখার আগ্রহ আমার আরও কয়েক গুণ বেড়ে গেল। যুদ্ধের সময় পাকিস্তান বাহিনী পুরান ঢাকার বেশ কিছু বাড়িঘরে আগুন দিয়েছিল। সে ভয়ঙ্কর আগুনেরই সাক্ষী হয়ে আজও মঙ্গলালয় বাড়িটি দাঁড়িয়ে আছে এই ফরাশগঞ্জের মাটিতে। আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন, আমি জমিদার বাড়িটা ঘুরা যতটুকু বুঝতে পারলাম তা হলো এই যে এখানে যে বেলকনিটা দেওয়া হয়েছিল সেই সময় এই স্থানে বেলকনিটা খুব সুন্দরভাবে অক্ষত অবস্থায় রয়েছে, কিন্তু এই সাইডে বেলকনিটা হয়তো কোনো এক সময় ভাঙা জায়গা, এই যে এই ভাঙা গেছে গা, কিন্তু পরবর্তীতে এই বর্তমান সময় সিমেন্ট বালু আর ওই যে রড দিয়া এই বেলকনিটাকে আবার সুন্দর করে করা হয়েছিল। অন্য সব জমিদার বাড়ির মতোই এই বাড়ির মাঝেও খুব সুন্দর একটি উঠান, আর উঠানটির চারপাশে প্রতিটি ঘরের ওপর নিখুঁত কারুকাজগুলো এই বাড়িতে ঘুরতে আসা যে কোনো মানুষকে একবার হলেও আকর্ষণ করবে। ভাবতে অবাক লাগে, আজ থেকে 100 বছর আগে নিখুঁত কারিগরগুলো কতই না যত্ন সহকারে নির্মাণ করেছিল এই মঙ্গলালয়কে। চলুন বাড়িটির দ্বিতীয় তলায় যেতে যেতে এই বাড়িটির ভয়ঙ্কর ইতিহাসটাও আপনাদের জানিয়ে দেই। ইতিহাস থেকে জানা যায় ফরাশগঞ্জের অন্য সব জমিদার ব্যবসায়ীদের মতো আশুতোষ দাসও নানান রকম ব্যবসা করতেন, তবে তিনি অন্য সব ব্যবসায়ীদের থেকে বেশ সফল ব্যবসায়ী ছিলেন। আর সফল ব্যবসায়ীর পাশাপাশি তিনি খুব শৌখিন মানুষও ছিলেন, যার জন্য জমিদার বাড়ির মতো তিনি 1915 সালে বেশ কিছু দক্ষ কারিগর দিয়ে এই অপরূপ সুন্দর বাড়িটি নির্মাণ করেন। আশুতোষ দাস একজন হিন্দু ব্যবসায়ী হবার কারণে যখন তিনি এই বাড়িটি নির্মাণ করেন, তখন বাড়িটির বিভিন্ন স্থানের উপর চুর সুরকি দিয়ে বিভিন্ন মানুষের মুখমণ্ডলের মূর্তি বানিয়ে সেই সময় শিল্পরুচি, স্থাপত্য চিন্তা ও সক্ষমতা প্রমাণ রাখা হয়েছিল ভবনটির পুরোটা জুড়ে। বাড়িটির বিভিন্ন অংশে মানুষের বিচিত্র মুখমণ্ডল থাকায় স্থানীয়দের কাছে সেই সময় এই বাড়িটি পুতুল বাড়ি নামেও পরিচিতি পায়। স্থাপত্য শৈলীর পাশাপাশি মঙ্গলালয় জমিদার বাড়িটি বেদনাদায়ক দেশভাগেরও সাক্ষী। ইতিহাস থেকে জানা যায় 1947 সালে দেশভাগের সময় অন্য সব হিন্দু প্রভাবশালীদের মতোই আশুতোষ দাসও তার সম্পূর্ণ পরিবারকে নিয়ে ভারতে পাড়ি জমান। তবে সে সময়ের তথ্য মতে এই বাড়িতে শুধু থেকে যায় তার পুত্র গোপাল দাস, আর পরবর্তীতে গোপাল দাসের মৃত্যুর পর তার পুত্র দিলীপ দাস এই বাড়ির দায়িত্ব বহন করেন। তবে কয়েক বছর আগে তিনিও এই বাড়ি ছেড়ে ভারতে চলে গেছেন, আর তখন থেকে আজ পর্যন্ত প্রতিনিয়ত এই বাড়িটিকে ভেঙে ফেলে নতুন ভবন নির্মাণ করার চেষ্টা করেছে কিছু অসাধু লোক। মঙ্গলালয় বাড়িটির প্রথম তলার প্রায় ধ্বংসপ্রাপ্ত অংশগুলোকে দেখে সে আমলে নির্মাণ করা সিঁড়িগুলো দিয়ে আমি সোজা চলে গেলাম ভবনটির দ্বিতীয় তলার অংশগুলোকে দেখার জন্য। তবে দ্বিতীয় তলা আসার পর যেন ভবনটির এই বেহাল দশা দেখে আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারলাম না এটা কোনো জমিদার বাড়ির অংশ। আসলে জমিদার বাড়িটির প্রথম তলায় হয়তো কিছুটা হলেও প্রাচীন কারুকাজ আর একটু হলেও পরিষ্কার পরিবেশ রয়েছে, তবে দ্বিতীয় তালাটিকে যেন যতভাবে নষ্ট করা যায় সবভাবেই ধ্বংস করার চেষ্টা করেছে এই ভবনের দায়িত্বে থাকা মানুষগুলো। আর যদি ভবনটির পরিষ্কার আর যত্নের কথা বলি, তাহলে এইখানে যে পরিবারগুলো থাকে তাদের উপরও দোষ চাপিয়ে দেওয়াটা ঠিক হবে না, কারণ এই বাড়িতে যে পরিবারগুলোর বসবাস তারা কেউই এখানকার স্থানীয় না, বরং জীবিকার তাগিদে ভাড়ার বিনিময়ে তারা এই রুমগুলোতে বসবাস করে যাচ্ছে দিনের পর দিন।
আমি এখন যে জমিদার বাড়িটায় অবস্থান করতেছি, আপনারা যদি খেয়াল করেন জমিদার বাড়িটার বেশ কিছু অংশ প্রায় ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়েছে বলতে আমি ইতিহাস ঘেটে জানতে পারছি যে কিছু বছর আগে কোনো এক কোরবানি ঈদের পরবর্তী সময় এখানে যারা স্থানীয় তারা এই বাড়িটাকে ভাঙা আবার নতুন করে করার চেষ্টা করছিল। তো পরবর্তীতে যে কোনো কারণে সে কাজটা করা হয় নাই, কিন্তু এই যে প্রতিটা রুমের উপরে আপনি যে আগের আমলের যে কারুকাজগুলো আছে কিছু কিছু স্থানে কারুকাজগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে অর্থাৎ এগুলো ধ্বংস হয় নাই, সেই সময় ভাঙা এগুলোকে ধ্বংস করা হয়েছিল। ভাবতেও খারাপ লাগে যে ভবনগুলো বাংলার প্রাচীন ইতিহাসকে খুব গভীরভাবে বহন করে যাচ্ছে, সেই ভবনগুলোকে কিছু খারাপ প্রকৃতির লোক ভেঙে ফেলার চেষ্টা করছে দিনের পর দিন। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন মঙ্গলালয় বাড়িটির প্রথম তলার বেশ কিছু রুম একবারে দেওয়াল তুলে বন্ধ করে দেওয়া হয়েছে, আর সেই রুমের উপরে যে প্রাচীন কারুকাজগুলো ছিল সেই প্রাচীন কারুকাজগুলোকে একদম ধ্বংস করে ফেলেছে। ইতিহাসবিদদের মতে এই মঙ্গলালয় বাড়ির ভেতরে এমন কিছু আলকরণ করা হয়েছিল যা ঢাকার আর কোনো ভবনে কখনো দেখতে পাওয়া যায়নি। তবে সেই আলকরণগুলোর কোনো অস্তিত্ব এখন আর এই ভবনে দেখতে পাওয়া যায় না। ফরাসগঞ্জের মাটিতে হয়তো আজ আমরা এই ভবনটিকে আর দেখতে পেতাম না যদি ভবনটির ধ্বংসের কাজে বাধা হয়ে না দাঁড়াতো আরবান স্টাডি গ্রুপ। এই গ্রুপের সদস্যগুলো পুরান ঢাকার প্রাচীন স্থাপনাগুলোকে সংরক্ষণ করে যাচ্ছে দিনের পর দিন। এখন আমি দাঁড়ায় লইছি জমিদার বাড়ির একদম ছাদের অংশে, আর আমার পিছনে হলো বুড়িগঙ্গা নদী। অর্থাৎ আজ থেকে আপনি একটু চিন্তা করেন তো, আজ থেকে প্রায় 100 বছর আগে এইখানে কিন্তু এত ঘনবসতি ছিল না। তখন এই জায়গাটার ভিতর থেকে যে জমিদার বাড়ির যে লোকজন থাকতো তারা এই ছাদের উপর ওঠার পর বুড়িগঙ্গা নদী থেকে যে ঠান্ডা বাতাসটা আছে এই ছাদে থাকা প্রতিটা মানুষকে হয়তো মুগ্ধ করতো। তো আপনাদের যদি দেখাই যে এই ছাদের এই যে এই অংশটাও হয়তো জমিদার বাড়ির যে ছাদ আসছিল, কিন্তু পরবর্তীতে ছাদটা ভাঙা পড়ার কারণে এটা টিন দিয়ে কোনো মতে আবরণ দেওয়া হয়েছে। আজ থেকে কয়েক শত বছর আগে মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম ছিল এই নদীপথ, আর তাই তো প্রাচীন জমিদার বাড়িগুলোর বেশিরভাগই নির্মাণ করা হতো নদীর আশেপাশে যে কোনো এলাকায়। তবে যাই বলুন, মঙ্গলালয় জমিদার বাড়ির ছাদে ওঠার সাথে সাথে বুড়িগঙ্গা নদী থেকে আসা বিকেলের ঠান্ডা বাতাস যেন আমাকে মুগ্ধ করে দিল। ছাদে ওঠার পর যে জমিদার বাড়িটা কত বড় তা আস্তে আস্তে আমার চোখে সম্পূর্ণভাবে ফুটে উঠতেছে, কারণ নিচ থেকে জমিদার বাড়িটার ওই যে মাঝের অংশটা দেখলে বোঝা যায় না যে বাড়িটা কত বড়। কিন্তু এখন আমি বর্তমানে ছাদের উপরে আছি, আর ছাদের উপরে উঠলে সম্পূর্ণভাবে বুঝে যেতেছে যে জমিদার বাড়িটা সে ওইখান থেকে শুরু হয়েছে, ওইখান থেকে শুরু হয়ে আস্তে আস্তে এই যে এইটা হলো ধ্বংসপ্রাপ্তি স্থান, যে কারণে এটা টিন দেওয়া বর্তমানে আবরণ করা হয়েছে, যে কারণে এখানে আমি পাড়া দিলাম না। কিন্তু ওই জায়গা থেকে শুরু হয়েছে, আর এখানে হলো বুড়িগঙ্গা নদী, আর বর্তমানে এই যে এখানে শেষ। তো মোটামুটি খুব বড় একটা জায়গা জুড়ে এই জমিদার বাড়িটা নির্মাণ করা হয়েছিল, আর এটা মূলত হয়তো সবার উপরে ছাদটা, তো সেই ছাদে ওঠার মতো কোনো জায়গা নাই, যে কারণে আমি উঠে তোমাদের দেখাতে পারলাম না। তো আমি আস্তে আস্তে যদি সেখানে চলে যাই, এটা হলো জমিদার বাড়ির আরেকটা অংশ। আমি মূলত এই ছাদটায় তখন আমি আইছিলাম, কিন্তু এখানে বাদরের উপদ্রব ছিল, যে কারণে আমি এখানে সিনগুলো নিতে পারি নাই। একটা জিনিস আপনাদের দেখাই, সেটা হলো যে জমিদার বাড়িটা যে আস্তে আস্তে ধ্বংসের মুখে বিলুপ্ত হয়ে যেতেছে এটা হলো নির্ঘাত প্রমাণ হলো এই যে এই জানালার উপরে যে বেলকনিগুলা, সেগুলা শুধু এই বেলকনি যে ধ্বংস হয়েছে বিষয়টা তা না, সময়ের পরিবর্তনে এই যে বেশ কিছু অংশ ধ্বংস হয়ে যেতেছে। সঠিক সময় যদি এই জমিদার বাড়িটাকে আস্তে আস্তে পরিচর্যা না করা হয় তাহলে হয়তো এক সময় জমিদার বাড়িটার কোনো অংশই থাকবো না। জমিদার বাড়িটির ছাদে ঘুরতে ঘুরতে যখন ছাদ থেকে বাড়িটির পেছনের অংশটিকে দেখতে পেলাম, তখন এই বাড়িতে বসবাস করা বিভিন্ন মানুষের অপ্রয়োজনীয় ময়লা আবর্জনা দেখে আমার মনে হলো সেই অংশটিকে জমিদার বাড়ির অংশ নয়, বরং ময়লার বাগার বলাটাই ঠিক হবে। জমিদার বাড়িটির ছাদে আমি দেখার মতো কিছুই পেলাম না, তবে আজ থেকে কয়েক বছর আগে এই ছাদের অংশে দেখতে পাওয়া যেত সেই সময় নির্মাণ করা আলকরণকৃত 3টি ত্রিভুজ আকৃতির পেডিমেন্ট, যে পেডিমেন্টগুলোতে ছিল বিভিন্ন কারুকাজের ছোঁয়া। তবে কিছু বছর আগে সেই পেডিমেন্টগুলোকেও
ভেঙে ফেলা হয়। আর তাই এখন এই জমিদার বাড়ির ছাদে দেখার মতো আর কিছুই নেই। পুরান ঢাকার যে জমিদার বাড়ি আছে, প্রতিটা জমিদার বাড়িতে এরকম বাঁদর আপনারা দেখতে পারবেন। এই বাঁদরটা মোটামুটি অনেকটা বড়ই, যে কারণে আমি এর আগে যে গেছি যে মঙ্গলাবাস জমিদার বাড়িতে, সে বাড়িতেও প্রচুর পরিমাণ বাঁদর ছিল। এই কই যাও, এই রাগ করো না, কই যাও, শুনো, এখানে শুনো। এই না, হ্যাঁ, ওদেরকে খাবার দিলে আসে, বাহ, চলে গেল গা, আমার সাথে রাগ করছে হয়তো। মঙ্গলালয় জমিদার বাড়ির ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।